আমি মুন্নি শর্মা, মাত্র ১৯ বছরের এক মেয়ে, কলকাতার বুকে ছায়ার মতো বেঁচে থাকা এক ছোট্ট পরিবারের বড় আশা। বাবার মৃত্যু আর সংসারের অভাব আমাকে স্কুলের গণ্ডি না পেরোতেই ঠেলে দিয়েছিল অন্যের বাড়িতে কাজ খুঁজতে। একদিন পরিচিত এক কাকিমার কথায় আমি গেলাম ভীমরুল চ্যাটার্জির বাড়িতে। এক অভিজাত দালান, চকমকে আসবাব আর আতরের গন্ধে ভরা ঘর, যেন এক স্বপ্নপুরী। প্রথম দিনেই বুঝেছিলাম এই বাড়ির অন্দরমহলটা বাইরের মতো সুন্দর না। বাড়ির বউ শান্তশিষ্ট, তবে কঠোর, আর মালিক ভীমরুল, তার চোখে ছিল এমন কিছু যা আমার দেহ নয়, আমার স্বপ্নকেই গিলে খেতে চায়। আমি তখনও জানতাম না, এই বাড়িতে পা রাখা মানেই আমার জীবনের গল্পটা নতুন মোড় নিচ্ছে, যেখানে ভালোবাসা নয়, থাকবে লোভ, বিশ্বাসঘাতকতা আর এক অসম লড়াই। বাড়িতে কাজ করতে করতে আমি বুঝতে শুরু করি, ভীমরুল চ্যাটার্জি শুধু আমার কাজের প্রশংসাই করেন না, অদ্ভুত এক আগ্রহে আমাকে সবসময় খেয়াল রাখেন। সুযোগ পেলেই বলেন, মুন্নি, তুই আলাদা, তোর চোখে এক আলো আছে। এসব শুনে আমার মনে এক ধরনের গর্ব কাজ করত, কারণ গরিব ঘরের মেয়ে হয়ে কারো কাছ থেকে এমন গুরুত্ব পাওয়াটা নতুন ছিল। ধীরে ধীরে ওনার ব্যবহারে নরম হয়ে পড়ি আমি, বিশ্বাস করতে শুরু করি যে উনি আমার ভালো চান। ভীমরুলবাবু মাঝে মাঝে আমার জন্য উপহার আনতেন, খোঁজখবর নিতেন আমার পরিবারের, আর একদিন বলেই ফেলেন, তুই চাইলে আমি তোকে এই দুনিয়ার সব সুখ দিতে পারি। আমি অবাক হলেও মনে মনে ভালো লাগা কাজ করছিল, কারণ এই অচেনা শহরে একমাত্র উনিই যেন আমার পাশে দাঁড়াচ্ছেন। আমি বুঝতে পারছিলাম না, এটা কি ভালোবাসা, না এক ভয়ঙ্কর মায়াজাল, যেখান থেকে ফেরার রাস্তা নেই। সেই রাতে বাড়িতে কেউ ছিল না, মালকিন গেছেন বাপের বাড়ি, কাজের অন্য মেয়েটিও ছুটি নিয়েছে, পুরো বাড়িটা যেন নিঃশব্দে ডুবেছিল অজানা এক অপেক্ষায়। আমি রান্নাঘরে কাজ করছিলাম, হঠাৎ ভীমরুলবাবু এসে দাঁড়ালেন দরজায়, চোখে এক অদ্ভুত কৌতূহল আর কণ্ঠে নরম সুর, তুই কি একদম একা? প্রশ্নটা শুনে গায়ে কাটা দিলেও মুখে কিছু বলিনি। তারপর ধীরে ধীরে তিনি আমার পাশে এসে দাঁড়ালেন, আমার হাত ধরে বললেন, মুন্নি, আমি তোকে ভালোবাসি। তুই কি বুঝিস না? সেই মুহূর্তে আমার মন যেন আটকে গেল, ভয়, ভালোবাসা আর নির্ভরতার টানাপোড়েনে। আমি তখন বুঝে উঠতে পারিনি যে সম্পর্ককে আমি ভেবেছিলাম আশ্রয়, তাই একদিন আমার সবচেয়ে বড় অভিশাপ হয়ে উঠবে। ওই রাতের নিস্তব্ধতা আমার জীবনের সব শব্দ চুরি করে নিল। সেই রাতের পর আমি আর আগের মতো ছিলাম না, নিজেকে আয়নায় দেখলে অপরিচিত মনে হতো, চোখে ছিল লজ্জা, কাঁধে এক অজানা বোঝা। ভীমরুলবাবু তখনও আমার সঙ্গে আগের মতোই কথা বলতেন, যেন কিছুই হয়নি, বরং আমাকে বুঝিয়ে বলতেন, মুন্নি, তুই আমার আপন, আমি তোকে একদিন সবকিছু দেব। কিন্তু আমার ভেতরে শুরু হয়ে গেছে এক অন্য যুদ্ধ। আমি হঠাৎ করে অজানা ক্লান্তি অনুভব করতাম, সকালে বমি হতো, মাথা ঘুরত, শরীর দুর্বল লাগত। একদিন কাজের ছুতোয় গিয়েছিলাম পাশের পল্লীর এক দিদির কাছে, উনিই বললেন, মুন্নি, তুই বোধহয় মা হতে চলেছিস। কথাটা শুনে আমি যেন হাওয়ায় ঝুলে গেলাম, চারদিক অন্ধকার, বুকের ভেতর কেবল একটা প্রশ্নই ঘুরছিল, আমি কি তাহলে সত্যিই গর্ভবতী? আর যদি হই, তবে এখন কি হবে আমার? কয়েকদিনের দোলাচলের পর অবশেষে সাহস করে গেলাম এক ক্লিনিকে, টেস্ট রিপোর্ট হাতে নিয়ে আমি যেন কেঁপে উঠলাম, হ্যাঁ, আমি সত্যিই 4 মাসের অন্তঃসত্ত্বা। খবরটা শুনে চোখের সামনে ভেসে উঠল মা বাবার মুখ, প্রতিবেশীদের কুটুকথা, আর সবচেয়ে বড় কথা, এই শিশুটার ভবিষ্যৎ। ভীমরুলবাবুকে যখন সব বললাম, প্রথমে চুপ করে রইলেন, তারপর ধীরে ধীরে বললেন, ভয় পাবি না মুন্নি, আমি তোকে বিয়ে করব। সেই মুহূর্তে মনে হলো হয়তো আমার জীবনে আবার আলো জ্বলতে শুরু করেছে, কিন্তু ভেতরে ভেতরে একটা ভয় কাজ করছিল, এই বিয়ে কি সত্যি হবে? নাকি এটা শুধুই আশ্বাসের খেলা? আমি জানতাম না সামনে কি আছে, তবে এও জানতাম, এখন আমি একা নই, আমার গর্ভে আরেকটা প্রাণ ধুকপুক করে কাঁদছে আমার মতোই এক নিরাপদ আশ্রয়ের খোঁজে। ভীমরুলবাবুর আশ্বাসের পর আমি খানিকটা স্বস্তি পেলেও বুঝে উঠতে পারছিলাম না, তিনি সত্যিই আমাকে নিয়ে ভবিষ্যৎ ভাবছেন কিনা, কারণ ওনার চোখে মাঝে মাঝে একরকম দ্বিধা ফুটে উঠত, আর কথায় আসত পাল্টে যাওয়া সুর। এরই মাঝে হঠাৎ করেই মালকিন ফিরে এলেন বাড়ি, আর ঠিক তখন থেকেই আমার প্রতি আচরণ বদলে যেতে লাগল, ঘরের অন্য কাজের মেয়েদের সামনে আমাকে অপমান করা, অকারণে বকা দেওয়া, এমনকি খাবার দেওয়া বন্ধ করে দেওয়া হলো। আমি বুঝলাম, মালকিন হয়তো কিছু টের পেয়েছেন। একদিন গভীর রাতে আমি ভীমরুলবাবুর ঘরের সামনে শুনতে পেলাম তর্কের গলা, ওর পেটে তোর সন্তান? এটা আমি কিছুতেই মেনে নেব না। সেই রাতেই প্রথমবার বুঝলাম, আমি যে আশ্রয় ভেবেছিলাম, সেই আশ্বাসটাই আসলে আমার বিরুদ্ধে এক নিঃশব্দ অস্ত্র হয়ে উঠেছে। আমি একা হয়ে যাচ্ছি, আর সামনে যা আসছে তা হয়তো আরও ভয়ানক।
সেই রাতের পর থেকে ভীমরুলবাবু যেন আমায় এড়িয়ে চলতে শুরু করলেন। যে মানুষটা একসময় আমার চোখে চোখ রেখে ভবিষ্যতের কথা বলতেন, এখন চোখ মেলান না পর্যন্ত। আমি দিনে দিনে দুর্বল হয়ে পড়ছিলাম, আর মালকিন আমার উপর নজরদারি বাড়িয়ে দিচ্ছিলেন। একদিন সাহস করে ভীমরুলবাবুকে জিজ্ঞেস করলাম, আপনি বিয়ে করবেন তো আমায়? উনি কিছুক্ষণ চুপ থেকে বললেন, এখন সময় ঠিক না মুন্নি, বুকে বুঝতে দে। আমি বুঝলাম এ কথার মানে সময় যত যাবে উনি তত পিছিয়ে যাবেন। আর ঠিক তাই হলো। কিছুদিনের মধ্যেই আমাকে বলা হলো, তোমার আর এখানে থাকা যাবে না। আমি দাঁড়িয়ে রইলাম এক কোণে, চোখে জল আর মনে একটাই প্রশ্ন, যাকে আমি বিশ্বাস করেছিলাম, ভালোবেসেছিলাম, সে কি সত্যিই এতটা নিষ্ঠুর হতে পারে? নাকি সবটাই ছিল এক নিখুঁত প্রতারণার পরিকল্পনা? বাড়ির লোকজন আমার হাতে একটা পুরনো ব্যাগ ধরিয়ে দিয়ে বলল, তুই আজই বাড়ি ছাড়বি। রাত তখন প্রায় 12টা, কলকাতার রাস্তাগুলো নিঃশব্দ। আমি দাঁড়িয়ে আছি দরজার সামনে, গর্ভের সন্তান, কাঁধে অপমান, আর মনে এক অজানা শূন্যতা। ভীমরুলবাবু একবারও দরজা খুলে দেখতে আসেননি আমি কেমন আছি। বুকের ভিতরটা কেঁদে উঠল, কিন্তু আমি কান্না চেপে ধরে পা বাড়ালাম অন্ধকার রাস্তায়, কারণ এখন আমার আর কাঁদার সময় নেই। আমার ভেতরে একটা প্রাণ আছে, তাকে রক্ষা করাই এখন আমার একমাত্র দায়িত্ব। আমি জানতাম না কোথায় যাব, কে আমাকে আশ্রয় দেবে, কিন্তু এটুকু বুঝেছিলাম, এই রাতটা শুধু একটা বাড়ি নয়, আমার আগের সমস্ত বিশ্বাস, ভালোবাসা আর দুর্বলতার শেষ চিহ্নটাকেও পেছনে ফেলে রেখে গেল। ভোরের আলো ফুটতে শুরু করেছে, কিন্তু আমি তখনও একা, পথে পথে হাঁটছি, একটা নতুন জীবন শুরু করার চেষ্টা করছি। শহরের অন্য প্রান্তে এক পরিচিত মেয়ে পল্লবী আমাকে আশ্রয় দিল। পল্লবী জানত না আমার ভেতরের কষ্ট, কিন্তু তার সহানুভূতি আর সাহায্য আমাকে একটু শান্তি দিল। প্রথম প্রথম তাকে আমার গল্প বলতে ভয় করেছিলাম, কারণ কিভাবে তাকে বোঝাবো কেন আমি এমন অবস্থায় এসে পড়েছি। কিন্তু একদিন রাতে পল্লবী জানালো, তুমি যদি চাই আমি তোমাকে সাহায্য করতে পারি। তুমি আর একা নও। কথাগুলো শুনে আমি ভেবেছিলাম, এই নতুন আশ্রয় কি আসলেই আমাকে আগের পৃথিবী থেকে দূরে নিয়ে যেতে পারবে? আমার জীবনে অনেক কিছু বদলে গেছে, কিন্তু সন্তানটা যেন আমাকে এক নতুন আশা দিয়েছে। আমি জানতাম তাকে পৃথিবীর সব ভালো কিছু দেব, যেটা আমি কখনোই পেতে পারিনি। কিন্তু ভবিষ্যৎ কি জানে কোথায় নিয়ে যাবে? পল্লবীর বাড়িতে কয়েক সপ্তাহ কেটে গেল। সে আমাকে খুবই সহানুভূতির সাথে সাহায্য করেছিল, কিন্তু আমার ভেতরের আক্ষেপ আর ভয় এক মুহূর্তও আমাকে শান্ত হতে দেয়নি। আমি জানতাম আমি এখন যে অবস্থায় আছি তা কোনোদিনও সহজ হবে না। একদিন পল্লবী আমাকে বলে, মুন্নি, তোর বাচ্চাটা বড় হলে তুই ওকে পৃথিবী দেখাবি, তুইও আবার হাসতে পারবি। কিন্তু হাসি মানে কি? কিভাবে হাসব আমি যখন পুরনো স্মৃতিগুলো বারবার মনে আসে? আমি যে জায়গা থেকে এসেছি সেখানে আমি কখনোই পূর্ণ স্বাধীনতা পেতে পারিনি। আর এখন যখন আমি এক নতুন শুরু চাইছি, পুরনো ভয়গুলো আমার সামনে এসে দাঁড়াচ্ছে। ভীমরুলবাবু আর মালকিনের মুখগুলো, তাদের কথাগুলো, সব কিছুর মাঝে আমি এক ধরনের শূন্যতা অনুভব করছিলাম। তবে সন্তানটা আমার ভেতর বেঁচে ছিল, আর সেই ছোট্ট প্রাণটা যেন আমাকে সামনে এগিয়ে যেতে বলছিল, মা, আমি তোমার সাহস। দিন চলতে থাকল। পল্লবীর বাড়িতে আমি আর আমার সন্তান একটু একটু করে মানিয়ে নিতে শিখছিলাম। তবে ভেতরে ভেতরে একটা অস্থিরতা ছিল, কারণ আমি জানতাম না কখন পুরনো জীবনের মানুষগুলো আবার ফিরে আসবে। একদিন বিকেলে পল্লবী আমাকে বলল, তুমি যদি চাই আমি তোর জন্য কাজের একটা ব্যবস্থা করতে পারি। তাহলে তুমি একটু স্বাধীন হতে পারবে। সেই কথায় আমি কিছুটা আশার আলো দেখতে পেলাম। কিন্তু সেই রাতেই এক হটকারী ফোন কল সব কিছু আবার গুলিয়ে দিল। ফোনের ওপাশ থেকে এক পরিচিত কণ্ঠ, ভীমরুলবাবুর। মুন্নি, আমি তোমাকে ভুলতে পারিনি, তিনি বললেন, তুমি কি ফিরবে? শুনে আমি স্তম্ভিত হয়ে গেলাম। এতদিন পর, যখন আমি নতুন করে সব কিছু গুছিয়ে নিয়েছি, তখন আবার সেই পুরনো মানুষ এসে আমার জীবনের গতি বদলানোর চেষ্টা করছে। তবে এইবার আমি জানতাম, আমি আর সেই মেয়ে নই যে ভীমরুলবাবুর আশ্বাসে হেসে চলত। আমি এখন একজন মা, আর আমার সন্তানকে আমি যে পথে নিয়ে যাব সেখানে পুরনো বিশ্বাস আর ভরসার জায়গা নেই। ভীমরুলবাবুর ফোন কলের পর আমি পুরোপুরি অবাক হয়ে গিয়েছিলাম। এতদিন পর তার এই আচরণ, এমনকি তার অনুতপ্ত কণ্ঠ, আমার মনে এক ধরনের দ্বন্দ্ব তৈরি করেছিল। একদিকে আমি ভেবেছিলাম হয়তো সে সত্যিই আমাকে ফিরিয়ে আনতে চায়, আর অন্যদিকে আমি জানতাম যে এই নতুন জীবন গড়ে তোলার জন্য আমি আর অতীতের দিকে ফিরে যেতে পারব না। রাতের নিস্তব্ধতায় একা বসে আমি চিন্তা করলাম, যতই ভীমরুলবাবু আমাকে ফিরে পেতে চাই, ততই আমার জীবনে নতুন শুরুর প্রয়োজন। আমি জানতাম আমার জীবনে এখন শুধুই আমার সন্তান আর সেই স্বপ্ন, যে স্বপ্ন আমি আমার সন্তানকে সুরক্ষিত, স্বাধীনভাবে বড় করতে চাই।
একদিন পল্লবীকে বললাম, আমি আর ফিরে যাব না। আমি জানি আমার সিদ্ধান্ত সঠিক। পল্লবী আমাকে বুঝিয়ে বলল, তুই সত্যিই শক্তিশালী মুন্নি। তুই নিজের পথ নিজে বানিয়ে নেবে। আর সেই দিন থেকেই আমি আমার নতুন জীবনের পথে দৃঢ়তার সাথে এগিয়ে যেতে শুরু করলাম। যতই বিপত্তি আসুক, আমার সন্তানকে আমি পৃথিবীর সবচেয়ে ভালো জায়গায় গড়ে তুলব। কিছুদিন পর আমি আবার কাজের জন্য বের হতে শুরু করলাম, নিজের শক্তিতে দাঁড়িয়ে থাকার জন্য। পল্লবী আমার পাশে ছিল, কিন্তু আমি জানতাম এই পথে আমাকে একা এগিয়ে যেতে হবে। একদিন এক অফিসের কাজ খুঁজতে গিয়ে এক কর্মকর্তা আমার সঙ্গে কথা বলে। তার নাম ছিল রাজীব। সে আমাকে খুবই সম্মান দিয়েছিল এবং আমাকে একটা ভালো কাজের সুযোগও দেয়। তবে আমার মধ্যে একটা অদ্ভুত দোটানা ছিল, এটা কি সত্যিই একটি নতুন শুরু হতে পারে? যখন আমি কাজের জায়গায় যাচ্ছিলাম, আমি উপলব্ধি করলাম, জীবন যতই কঠিন হোক, মানুষকে এগিয়ে চলতে হয়। আমি আমার সন্তানকে এক ভালো ভবিষ্যৎ দিতে চাই, আর এই জন্য আমি যে যাত্রা শুরু করেছি, তাতে আমি আর কিছুতেই পিছিয়ে যাব না। রাজীবের সঙ্গে কাজ শুরু করার পর কিছুদিনের মধ্যে আমি অনুভব করলাম যে আশ্বাসগুলো আমি কখনো ভীমরুলবাবুর কাছে পেয়েছিলাম তা একেবারেই মূল্যহীন ছিল। এখন আমি জানতাম নিজের পায়ে দাঁড়িয়ে থাকতে হবে, আর নিজের ভবিষ্যৎ নিজেই তৈরি করতে হবে। কিছু মাস পরে আমি নিজের কাজের মাধ্যমে কিছুটা স্বাবলম্বী হয়ে উঠলাম। রাজীবের সাহায্যে আমি যেখানেই যাচ্ছিলাম সেখানেই প্রশংসা পাচ্ছিলাম। কিন্তু সবকিছু স্বাভাবিক হলেও পুরনো স্মৃতিগুলো আর পুরনো ক্ষতগুলো কখনোই আমাকে ত্যাগ করেনি। একদিন ভীমরুলবাবু হঠাৎ করে আমাকে ফোন করেন। মুন্নি, আমি তোকে ভুলতে পারিনি। আমাদের কিছু সমস্যা ছিল, কিন্তু এখন আমি তোর পাশে আছি। তার এই কথাগুলো শুনে আমার ভেতর এক অদ্ভুত অনুভূতি সৃষ্টি হল। দীর্ঘদিন পরে এক পুরনো সম্পর্ক ফিরে এসেছে। কিন্তু আমি জানতাম যে আমার জীবনকে খণ্ডিত করেছে, তার কাছ থেকে আর কোনো সাহায্য বা সমর্থন নেব না। এটাই ছিল আমার প্রতিশোধ। না, এটা ছিল স্বাধিকার, নিজের সম্মান রক্ষার প্রতিশোধ। আমি আর কখনো পুরনো ভুলগুলোর মধ্যে আটকে যাব না। আমার সামনে নতুন জীবন, নতুন প্রাপ্তি, আর সন্তানের জন্য সবকিছু ভালো করার সুযোগ ছিল। আমার প্রতিশোধ ছিল আমার নতুন স্বপ্নের দিকে এগিয়ে যাওয়া এবং তাকে অর্জন করা। আজ অনেক দিন পর আমি দাঁড়িয়ে আছি এক নতুন দিগন্তে। আমার সন্তান বড় হচ্ছে, আর তার মুখে এক নতুন আশার আলো। রাজীবের সাথে সম্পর্ক আরও গভীর হয়ে উঠছে এবং সে আমার জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। আমি আর পল্লবী একসাথে খুব কঠিন সময় কাটিয়েছি, কিন্তু আজ আমরা ঠিক পথেই আছি, স্বাবলম্বী, শক্তিশালী, আর নিজেদের উপর বিশ্বাস রেখে চলেছি। ভীমরুলবাবু আর মালকিনের সঙ্গে সম্পর্কের ক্ষত এখন ধীরে ধীরে সেরে উঠেছে, যদিও তাদের ফিরে আসার চেষ্টা কখনোই আমাকে প্রলুব্ধ করেনি। তাদের পেছনে ফেলে আমি জানি আমার সঠিক জায়গা, আমার সঠিক পথ কোথায়। প্রতিশোধের জন্য নয়, বরং নিজের ভবিষ্যতের জন্য আমি আজ এখানে দাঁড়িয়ে আছি। আজ আমি বুঝতে পারছি যে প্রতিশোধ আমি নিয়েছি তা ছিল আমার স্বাধীনতা, আমার সম্মান, আর আমার সন্তানের জন্য একটি নিরাপদ, সুখী জীবন তৈরির সংগ্রাম। এখন যখন আমি ফিরে তাকাই, তখন একটাই অনুভূতি, আমি সঠিক পথেই আছি, আমার নিজের জগতে, এক নতুন জীবনে। আমার সন্তান এবং আমি দুজনেই সেই প্রতিটি পদক্ষেপে শক্তি পাচ্ছি যা আমি কখনো কল্পনাও করতে পারিনি। সুতরাং শেষ না হওয়া এক সংগ্রামের পর আজ আমি জানি এটাই আমাদের নতুন শুরুর দিগন্ত। আর এই জীবনে আর কোনো কিছু আমাকে থামাতে পারবে না। এভাবেই শেষ হলো মুন্নির সংগ্রাম, আর শুরু হলো তার নতুন জীবন। বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আবারও আসব তোমাদের মধ্যে নতুন কোনো ভিডিও নিয়ে। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে একটি লাইক দাও। প্রতিদিন আমি তোমাদেরকে একটা করে নতুন গল্প উপহার দিব। তাই তোমাদেরকে অনুরোধ করে বলছি, তোমরা যদি এই রকম ধরনের ইন্টারেস্টিং গল্প পেতে চাও তাহলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। পরিশেষে তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করি। ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।